মাথার গামছা আর নকল দাড়ি খুলতেই ডাক্তার বাবার পায়ের নিচের মাটি সরে গেল। পুরো হাসপাতাল স্তব্ধ। যে লোকটাকে একটু আগে সিকিউরিটি দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনিই আসলে এই জেলার ডিএম। দেখুন অপারেশন রেড ফাইলের সম্পূর্ণ ঘটনা। জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অনিরুদ্ধ সান্যাল, বয়স ৩৮, সুঠাম দেহ, চোখের রিমলেস চশমা আর ব্যক্তিত্বে এমন এক ধার আছে যা দেখলেই সমীহ জাগে। তিনি এই জেলায় যোগ দিয়েছেন মাত্র ৩ মাস হল। এর মধ্যেই প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল করেছেন, কিন্তু একটা কাঁটা কিছুতেই তার গলা থেকে নামছে না। সেটি হল জেলা সদর হাসপাতাল। বিকেল ৫টা, অনিরুদ্ধের চেম্বারে পিন পতন নীরবতা। এসি চলছে মৃদু শব্দে, কিন্তু অনিরুদ্ধের কপালের শিরা দপদপ করছে। তার সামনে ফাইলের পাহাড়। গত ১ মাসে মোট ৫৬টি লিখিত অভিযোগ জমা পড়েছে তার দপ্তরে। অভিযোগের ধরনগুলো পড়লেই গা শিউড়ে ওঠে। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু, টাকা না দেওয়ায় রোগীকে বেড থেকে নামিয়ে দেওয়া, অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম অভাব, দালালদের দৌরাত্ম্য। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল। এক দরিদ্র কৃষক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এসেছিলেন। দালালরা সিজারিয়ান অপারেশনের জন্য ১৫,০০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তাকে ভর্তি নেওয়া হয়নি। হাসপাতালের বারান্দাতেই বিনা চিকিৎসায় প্রসূতি মারা যান। অনিরুদ্ধ ইন্টারকমের বোতাম টিপলেন। পিএ, অভিনাশবাবুকে একবার পাঠান। মিনিট ২-১-এর মধ্যে অভিনাশবাবু ঢুকলেন। অভিনাশ চ্যাটার্জি, ডিএম অফিসের হেড ক্লার্ক, বয়স ৫৫-র কোঠায়। সৎ মানুষ, কিন্তু ভীতু। সংসারে অভাব আছে, কিন্তু লোভ নেই। অনিরুদ্ধ তাকে খুব বিশ্বাস করেন। স্যার, ডেকেছেন? অভিনাশবাবু বিনীতভাবে প্রশ্ন করলেন। অনিরুদ্ধ ফাইল থেকে মুখ তুলে তাকালেন। অভিনাশবাবু, আপনার অভিনয় দক্ষতা কেমন? অভিনাশবাবু আকাশ থেকে পড়লেন। অভিনয়? স্যার, আমি তো ছোটবেলায় একবার পাড়ার যাত্রায় সুগ্রীব সেজেছিলাম। কিন্তু কেন স্যার? অনিরুদ্ধ মুচকি হাসলেন। সুগ্রীবের চেয়েও কঠিন চরিত্র করতে হবে এবার। আমরা একটা মিশনে যাচ্ছি, নাম অপারেশন রেড ফাইল। সদর হাসপাতালের দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে। আর সেটা অফিসারের চেয়ারে বসে হবে না, নামতে হবে নর্দমার ভেতরে। অভিনাশবাবু ঢোক গিললেন। আমরা মানে আপনিও যাবেন স্যার? হ্যাঁ, আমি হব আপনার গ্রামের ভাইপো, আর আপনি হবেন আমার কাকা। আপনার রোগ পেটে তীব্র ব্যথা, সন্দেহ করা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ফেটে গেছে। আজ রাত ১০টায় আমরা অপারেশন শুরু করব। তৈরি হয়ে নিন। রাত ৯টা। বাংলোর পিছনের গেট দিয়ে একটা পুরনো রংচটা অটোরিকশা বের হল। অটোটি বাজেয়াপ্ত করা যানবাহনের গ্যারেজ থেকে নেওয়া। চালকের আসনে সিভিল ড্রেসে অনিরুদ্ধের বিশ্বস্ত বডিগার্ড রাকেশ, কিন্তু তাকেও চেনার উপায় নেই। গন্তব্য সদর হাসপাতাল। রাত ১০টা ১৫ মিনিট। সদর হাসপাতালের ইমার্জেন্সি গেট। জায়গাটায় যেন মেলা বসেছে। অ্যাম্বুলেন্সের সাইরেন, মানুষের কান্না, দালালদের ফিসফিসানি আর চায়ের দোকানের ধোঁয়া মিলে এক ভুতুড়ে পরিবেশ। অটো থেকে নেমে অনিরুদ্ধ বলাই অভিনাশবাবুকে কাঁধে ভর দিয়ে নামালেন। অভিনাশবাবু তার অভিনয় শুরু করলেন। ওরে বাবা রে, মরে গেলাম রে, পেটটা ফেটে গেল। অনিরুদ্ধ চিৎকার করে বললেন, একটু ধরো গো দাদারা, কাকার পেটটা জ্বলে যাচ্ছে। ডাক্তারবাবু কোথায়? ইমার্জেন্সি গেটে দুজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে বসে বিড়ি টানছিল। অনিরুদ্ধ তাদের সামনে গিয়ে বললেন, স্যার, একটু ট্রলি দেবেন, কাকা হাঁটতে পারছে না। একজন রক্ষী অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। ট্রলি কি তোর বাপের বাড়ি থেকে আসবে? ওই কোনায় পড়ে আছে চাকা ভাঙা, নিয়ে যা। আর হ্যাঁ, ট্রলি ঠেলতে লোক লাগবে, ৫০ টাকা দে। অনিরুদ্ধ পকেট থেকে একটা জীর্ণ ১০ টাকার মোট বের করে বললেন, স্যার, গরিব মানুষ, ১০ টাকা রাখেন। রক্ষীটি রেগে গিয়ে বলল, ১০ টাকা এখন চাও হয় না, ভাগ এখান থেকে, কাঁধে করে নিয়ে যা। অনিরুদ্ধ কোনো কথা না বলে অবিনাশবাবুকে পাঁজা কোলা করে ভেতরে ঢুকলেন। স্পাই ক্যামেরা সব রেকর্ড করছে। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, কিন্তু কাউন্টারের ভেতরে ক্লার্ক নেই। জানলা দিয়ে উকি মেরে দেখা গেল ক্লার্ক পাশের চেয়ারে পা তুলে ফোনে গল্প করছেন। অনিরুদ্ধ জানলায় টোকা দিলেন, বাবু, একটা টিকিট। ক্লার্ক ধমক দিয়ে বললেন, দেখছিস না ব্যস্ত আছি, দাঁড়া। মিনিট ১০ কেটে গেল। অবিনাশবাবু মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন। তার পাশে আরও কয়েকজন রুগী যন্ত্রণায় ছটফট করছে। হঠাৎ এক পান খাওয়া লোক অনিরুদ্ধের কাছে এসে দাঁড়াল। লোকটির নাম মন্টু, এই এলাকার কুখ্যাত দালাল। হাসপাতালের প্রতিটি বেড, প্রতিটি ওষুধ তার ইশারা ছাড়া নড়ে না। মন্টু দাঁত বের করে বলল, কি ভাই,
রুগী খুব সিরিয়াস মনে হচ্ছে, এভাবে বসে থাকলে তো মরে যাবে। ডাক্তারবাবু এখন রাউন্ডে নেই, আর সিটও খালি নেই। অনিরুদ্ধ অসহায় ভাব করে বললেন, কি করব দাদা, গ্রাম থেকে এসেছি, কিচ্ছু চিনি না, কাকা তো মরে যাবে। মন্টু এদিক ওদিক তাকিয়ে বলল, আরে আমি আছি তো, মন্টুদা থাকতে কেউ মরে না, তবে একটু খরচা আছে। 1000 টাকা দিলে এক্ষুনি ভিআইপি ট্রিটমেন্ট, ডাক্তার স্পেশাল ইঞ্জেকশন দেবে, বেডও পাবি। অনিরুদ্ধ চোখের জল মোছার ভান করে বললেন, 1000 টাকা? আমার কাছে তো মাত্র 700 টাকা আছে দাদা, ওটা দিয়েই ওষুধ কিনব ভেবেছিলাম। মন্টু ছোঁ মেরে অনিরুদ্ধের পকেট থেকে টাকাটা বের করার চেষ্টা করল না, বরণ বলল, দে, যা আছে দে, বাকিটা পরে দিবি, আয় আমার সাথে। টাকাটা মন্টুর হাতে গুঁজে দিতেই জাদুর মতো কাজ হলো। কাউন্টারের ক্লার্ক বিনা প্রশ্নে টিকিট দিল। মন্টু সোজা ইমার্জেন্সি রুমে ঢুকে ডাক্তারকে ইশারা করল। ডিউটি ডাক্তার, ডাক্তার রায়চৌধুরী, মোবাইল গেম খেলছিলেন। তিনি রোগীর দিকে না তাকিয়েই মন্টুর কথা শুনে কাগজে খসখস করে কিছু ওষুধ লিখে দিলেন। মন্টু তাদের নিয়ে গেল 3 তলায় মেল সার্জিক্যাল ওয়ার্ডে। ওয়ার্ডে ঢোকার মুখেই তীব্র দুর্গন্ধে অনিরুদ্ধের নাড়িভুড়ি উল্টে আসার উপক্রম হল। প্রস্রাব, ফিনাইল আর পচা ক্ষতের গন্ধ মিশে একাকার। মেঝেতে পা ফেলার জায়গা নেই, প্রতিটি বেডে 2 জন করে রুগী। বারান্দায়, করিডরের রুগীরা মাদুর পেতে শুয়ে আছে, বিড়ালেরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মন্টু নার্সের স্টেশনে গিয়ে বলল, দিদি, একে একটু কর্নারের বেডটা দিয়ে দেবেন, আমার লোক। নার্স, যার নাম ট্যাগে লেখা সুজাতা, একবার অনিরুদ্ধের দিকে তাকালো। বেড তো নেই, ওই বাথরুমের পাশের মেঝেতে শুইয়ে দাও। অনিরুদ্ধ মিনতি করলেন, দিদি, বাথরুমের ওখানে খুব গন্ধ, কাকা বমি করছে, একটা বেড কি হবে না? সুজাতা খেকি উঠলেন, হাসপাতাল কি আপনার বাড়ি? যা বলছি তাই করুন, নইলে অন্য কোথাও নিয়ে যান। মন্টু অনিরুদ্ধকে আড়ালে ডেকে নিল, ভাই, নার্স দিদি খুব কড়া, তবে 200 টাকা দিলে ম্যানেজ হয়ে যাবে। একটা বেড রিজার্ভ রাখা আছে। অনিরুদ্ধ বুঝলেন যে এখানে প্রতিটি ইঞ্চির দাম আছে। তিনি লুকিয়ে রাখা আরও কিছু টাকা বের করে দিলেন। আশ্চর্যভাবে মিনিট 2 মধ্যে একটা বেড খালি হল, যেখানে এতক্ষণ শুধু চাদর রাখা ছিল। অবিনাশবাবুকে বেডে শোয়ানো হলো। ডাক্তার আসার নাম নেই। একজন ইন্টার্ন ডাক্তার এলো আধ ঘন্টা পর। সে অবিনাশবাবুর পেটে হাত না দিয়েই বলল, গ্যাস্ট্রিকের পেন, প্যান্টোপ্রাজল আর একটা পেইন কিলার ইঞ্জেকশন লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে আনুন। অনিরুদ্ধ অবাক হওয়ার ভান করে বললেন, সরকারি হাসপাতালে ওষুধ পাওয়া যায় না বাবু? ইন্টার্ন ডাক্তারটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সরকার তো অনেক কিছুই বলে, সাপ্লাই নেই, জলদি আনুন, নইলে ব্যথা কমবে না। আর শুনুন, জনসেবা ফার্মেসি থেকেই কিনবেন, ওখানের ওষুধ ভালো। অনিরুদ্ধ প্রেসক্রিপশন হাতে নিলেন। তিনি জানেন যে সরকারি স্টোরে এই ওষুধ পর্যাপ্ত আছে, আর জনসেবা ফার্মেসি যে এই ডাক্তারদের কমিশন দেয় সেটাও তার জানা। অনিরুদ্ধ ওষুধ কেনার নাম করে নিচে নামলেন, কিন্তু তিনি ফার্মেসির দিকে গেলেন না। তিনি গেলেন হাসপাতালের পেছনের গেটের দিকে, যেখানে স্টোর রুম অবস্থিত। রাত তখন 1টা, চারদিক নিঝুম। স্টোররুমের পেছনের দরজাটা আধ খোলা। সেখানে একটা ছোট ভ্যান দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে দেখলেন স্টোর কিপার এবং 2 জন ওয়ার্ড বয় মিলে কার্টুন কার্টুন ওষুধ ভ্যানে তুলছে। সরকারি স্ট্যাম্প মারা ওষুধের বাক্স। অনিরুদ্ধ তার স্পাই ক্যামেরা দিয়ে জুম করে ভিডিও করলেন। ওষুধের নামগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, দামি অ্যান্টিবায়োটিক, জীবনদায়ী ইঞ্জেকশন। ভ্যানটি লোড হওয়ার পর পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল। অনিরুদ্ধ ভ্যানের নম্বরটা নোট করে নিলেন এবং সঙ্গে সঙ্গে তার পুলিশ সুপার অর্থাৎ ইসপি বন্ধুকে মেসেজ করলেন ভ্যানটিকে ট্র্যাক করার জন্য। ফিরে এসে তিনি দেখলেন এক মর্মান্তিক দৃশ্য। অবিনাশবাবুর পাশের বেডে এক বৃদ্ধ শ্বাসকষ্টে ছটপট করছেন। তার ছেলে নার্সদের কাছে গিয়ে অক্সিজেন সিলিন্ডারের জন্য ভিক্ষা চাইছে। নার্স বলছে, সিলিন্ডার নেই, সব এঙ্গেজড। অথচ অনিরুদ্ধ ওয়ার্ডে ঢোকার সময় দেখেছিলেন করিডরের এক কোনায় 3টে সিলিন্ডার অলস পড়ে আছে। তিনি এগিয়ে গেলেন, ছেলেটিকে বললেন, ভাই, ওই তো সিলিন্ডার পড়ে আছে। ছেলেটি দৌড়ে গিয়ে সিলিন্ডার আনতে গেল, কিন্তু একজন ওয়ার্ড বয় তাকে বাধা দিল, ওটা খারাপ, হাত দেবেন না। অনিরুদ্ধ এবার আর নিজেকে সামলাতে পারলেন না, কিন্তু তিনি জানেন এখনই পরিচয় দিলে পুরো অপারেশন ভেস্তে যাবে। তিনি ওয়ার্ড বয়কে বললেন, দাদা, ওটা খারাপ হলে সরিয়ে রাখছেন না কেন? মানুষটা তো মরে যাবে। আমি 200 টাকা দিচ্ছি, ভালো একটা এনে দিন। টাকার গন্ধে ওয়ার্ড বয়ের চোখ চকচক করে উঠল।
দাঁড়ান দেখছি। সে ওই খারাপ সিলিন্ডারটাই ঠেলে নিয়ে এলো এবং কানেকশন দিয়ে দিল। সিলিন্ডারটা দিব্যি কাজ করছে। অনিরুদ্ধের বুকের ভেতরটা রাগের চলে উঠল। এরা মানুষ নয়, এরা মানুষের ছদ্মবেশে পিশাচ। রাত কেটে ভোর হল। অনিরুদ্ধ সারা রাত এক ফোঁটা ঘুমননি। তিনি ওয়ার্ডের প্রতিটি অনিয়ম, প্রতিটি ঘুষ নেওয়ার ঘটনা, টয়লেটের ভাঙা দরজা, পানীয় জলের অভাব সব রেকর্ড করেছেন। সকাল ৯টা, ভিআইপি রাউন্ডের সময়। হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডক্টর বর্মন আসছেন, সাথে এক গাদা জুনিয়র ডাক্তার আর নার্স। ডাক্তার বর্মন বেশ রাশভারী লোক, কিন্তু তার আমলেই এই হাসপাতালের এই দশা। ওয়ার্ডে ঢুকতেই নার্সেরা দৌড়দৌড়ি শুরু করে দিল। ময়লা চাদর পাল্টে পরিষ্কার চাদর বিছানো হলো নিমেষে। ফিনাইল দিয়ে মেঝে পরিষ্কার করা হলো। যারা মেঝেতে শুয়েছিল তাদের ধমক দিয়ে সোজা হয়ে বসতে বলা হলো। ডক্টর বর্মন অবিনাশবাবুর বেডের সামনে এলেন। তিনি চার্ট হাতে নিয়ে বললেন, পেশেন্ট কেমন আছে? অবিনাশবাবু কিছু বলার আগেই অনিরুদ্ধ, অর্থাৎ বলাই, সেজে এগিয়ে এলেন। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, স্যার, সারা রাত কাকা ব্যথায় ছটপট করেছে, কেউ দেখল না। টাকা ছাড়া জলও পাওয়া যায় না এখানে। মন্টু দালাল বলল 1000 টাকা দিলে সব হবে, দিলাম, তাও ভালো করে দেখল না। ডক্টর বর্মন বিরক্ত হয়ে অনিরুদ্ধের দিকে তাকালেন। কে তুমি? আর মন্টুকে? এখানে কোনো দালাল নেই, ফালতু কথা বলবে না। সরকারি হাসপাতালে যা আছে তাই পাবে। বেশি কথা বললে পুলিশ ডাকব। অনিরুদ্ধ নাছরবান্ধার মতো বললেন, পুলিশ কেন ডাকবেন স্যার? চোর তকনারা। আমার ওষুধের টাকা দিয়ে আপনারা পাড়ি বানাচ্ছেন, আর আমার কাকা বিনা ওষুধে মরছে। ডাক্তার বর্মন ডপ করে জ্বলে উঠলেন। কি? তোমার এত বড় সাহস? সিকিউরিটি, এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আর এই রোগীকে ডিসচার্জ করে দাও এখনই। দুজন মোটাসোটা সিকিউরিটি গার্ড অনিরুদ্ধকে ধরতে এলো। একজন গার্ড অনিরুদ্ধের কলার ধরতেই অনিরুদ্ধ তার হাতটা মুছে ধরলেন, এমন কায়দায় ধরলেন যে গার্ডটি ব্যথায় কোকিয়ে উঠল। অনিরুদ্ধের শরীরী ভাষা মুহূর্তেই পাল্টে গেল। সেই কুজো হয়ে থাকা গ্রামীণ মানুষটি হঠাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেন। তার চোখে সেই চেনা প্রশাসনিক কঠোরতা। অনিরুদ্ধ শান্ত কিন্তু বজ্রকণ্ঠে স্বরে বললেন, হাতটা নামিয়ে কথা বলুন। ডক্টর বর্মন থমকে গেলেন। এই গলার স্বর, এই বাচনভঙ্গি খুব চেনা, কোথাও দেখেছেন কি? অনিরুদ্ধ ধীরে ধীরে তার মাথার গামছা খুলল, মুখের আলগা দাড়ি আর গোপ টেনে তুলে ফেলল। পকেট থেকে ওয়েট টিস্যু বের করে মুখের মেকআপ মুছতেই বেরিয়ে এলো জেলা শাসকের পরিচিত মুখ। শেষে পকেট থেকে তার রিমলেস চশমাটা বের করে চোখে পড়লেন। পুরো ওয়ার্ডে পিন পতন নীরবতা। ডক্টর বর্মনের মুখ ভয়ে সাদা হয়ে গেল। নার্স সুজাতার হাত থেকে ফাইলটা পড়ে গেল। দালাল মন্টু, যে পেছনের দরজায় উকি মারছিল, পালানোর চেষ্টা করল। অনিরুদ্ধ পকেট থেকে ওয়াকি টকি বের করলেন, যা তার কোমরে লুকোনো ছিল। অফিসার রাকেশ, নাও সিল দ্য গেটস। মুহূর্তের মধ্যে হাসপাতালের প্রতিটি গেটে পুলিশ মোতায়েন হয়ে গেল। সাইরেনের শব্দে চারপাশ কেঁপে উঠল। সিভিল ড্রেসে থাকা পুলিশকর্মীরা করিডর থেকে মন্টু এবং তার সাঙ্গপাঙ্গদের ধরে ফেলল। অনিরুদ্ধ ডক্টর বর্মনের দিকে এগিয়ে গেলেন। গুড মর্নিং ডক্টর বর্মন, আমি ডিএম অনিরুদ্ধ সান্যাল। গত 12 ঘন্টা ধরে আমি আপনার এই নরকের মেহমান। আমার কাছে অডিও এবং ভিডিও প্রমাণ আছে যে কিভাবে আপনার নাকে ডগা দিয়ে এবং সম্ভবত আপনার মদতেই এই গরিব মানুষদের চুষে খাওয়া হচ্ছে। ডক্টর বর্মন তোতলামি করে বললেন, স্যার, আমি কিছু জানতাম না। অনিরুদ্ধ হাসলেন, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা নেই। জানতেন না? আপনার স্টোর থেকে গত রাতে 10 কার্টুন ওষুধ পাচার হয়েছে। সেই ভ্যান এখন পুলিশ কাস্টাডিতে। ড্রাইভার স্বীকারোক্তি দিয়েছে যে এই ওষুধ বিক্রির টাকার 40% আপনার কাছে পৌঁছায়। অনিরুদ্ধ নির্দেশ দিতে শুরু করলেন। দালাল চক্র গ্রেপ্তার। পুলিশ মন্টু সহ হাসপাতালে উপস্থিত সব দালালকে আটক করল। মোট 12 জন দালালকে হাতকড়া পরিয়ে করিডর দিয়ে নিয়ে যাওয়া হলো। রোগীরা অবাক হয়ে দেখল, যারা তাদের উপর ছড়ি ঘোরাত, আজ তারা মাথা নিচু করে যাচ্ছে। স্টাফ সাসপেনশন। ডিউটিতে অবহেলা, ঘুষ নেওয়া এবং দুর্ব্যবহারের অপরাধে নার্স সুজাতা, রাতের ডিউটি ডাক্তার এবং 3 জন ওয়ার্ড বয়কে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিলেন অনিরুদ্ধ। স্টোর রুম সিল। হাসপাতালের স্টোর রুম সিল করে দেওয়া হলো। ফার্মাসিস্টকে গ্রেপ্তার করা হলো। নতুন ব্যবস্থা।
অনিরুদ্ধ ঘোষণা করলেন, এখন থেকে প্রতিটি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং তার ফুটেজ সরাসরি ডিএম অফিসে মনিটর করা হবে। একটি মে আই হেল্প ইউ ডেস্ক খোলা হলো, যেখানে সিভিল ভলেন্টিয়াররা 24 ঘন্টা থাকবে। অবিনাশবাবু এতক্ষণে বেড থেকে উঠে দাঁড়িয়েছেন। তিনি মেকআপ মুছে অনিরুদ্ধর পাশে এসে দাঁড়ালেন। রোগীরা অবাক হয়ে দেখছে যে লোকটা এতক্ষণ ব্যথায় কাতরাচ্ছিল সে আসলে সুস্থ। অনিরুদ্ধ মাইক হাতে নিলেন, হাসপাতালের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে। তার গলা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল। আমি জেলাশাসক অনিরুদ্ধ সান্যাল বলছি, আপনারা যারা এখানে চিকিৎসার জন্য এসেছেন, ভয়ের কিছু নেই। এই হাসপাতাল আপনাদের করের টাকায় চলে। আজ থেকে এখানে কোনো দালাল থাকবে না, কোনো ওষুধ বাইরে থেকে কিনতে হবে না। যদি কেউ আপনাদের কাছে 1 টাকাও চায় বা খারাপ ব্যবহার করে, সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাবেন। নম্বরটি প্রতিটি দেওয়ালে লিখে দেওয়া হচ্ছে। আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ার্ডের রোগীরা এবং তাদের আত্মীয়রা প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তারপর একজন হাততালি দিতে শুরু করল। ধীরে ধীরে পুরো হাসপাতাল হাততালির শব্দে ফেটে পড়ল। সেই বৃদ্ধা মা, যার ছেলে অক্সিজেন পেয়ে এখন একটু সুস্থ, তিনি এসে অনিরুদ্ধর পায়ে হাত দিতে চাইলেন। অনিরুদ্ধ তাকে থামিয়ে জড়িয়ে ধরলেন। মা, এটা আমার কাজ, ক্ষমা করবেন, একটু দেরি হয়ে গেল। পরের 1 মাস জুড়ে সদর হাসপাতালে এক অভাবনীয় পরিবর্তন দেখা গেল। অনিরুদ্ধ নিজে সপ্তাহে 2 দিন সারপ্রাইজ ভিজিটে যেতে শুরু করলেন। নতুন সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর সেনগুপ্ত, একজন তরুণ ও সৎ ডাক্তার। হাসপাতালের প্রতিটি বেডে পরিষ্কার চাদর, বাথরুমে জলের ব্যবস্থা এবং সময়মতো ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা হলো। ওষুধের দোকানের অসাধু চক্র ভেঙে দেওয়া হলো। জনসেবা ফার্মেসির লাইসেন্স বাতিল করা হলো। হাসপাতালে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং একটি সম্পূর্ণ ফ্রি ওষুধের কাউন্টার চালু করা হলো, যা 24 ঘন্টা খোলা থাকে। অবিনাশবাবু এখন অফিসে হিরো। টিফিন টাইমে সবাই তাকে ঘিরে ধরে সেই রাতের গল্প শোনে। তিনি গর্ব করে বলেন, জানিস, ডিএম স্যার আমাকে নিজের হাতে জল খাইয়েছিলেন। স্যারের অভিনয় দেখে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে উনি সত্যিই বিএম নাকি গ্রামের বলাই। মন্টু এবং তার দলবল এখন জেল হাজতে। ডক্টর বর্মনের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার মামলা চলছে। গল্পের শেষে একদিন বিকেলে অনিরুদ্ধ তার বাংলোর বারান্দায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, সেই কৃষকের মেসেজ, যার স্ত্রী মারা গিয়েছিলেন। তিনি লিখেছেন, স্যার, শুনেছি হাসপাতাল ঠিক করে দিয়েছেন। আমার স্ত্রী তো আর ফিরবে না, কিন্তু আপনার জন্য হয়তো আর কোনো স্বামীকে তার স্ত্রীকে হারাতে হবে না। ভগবান আপনার মঙ্গল করুন। অনিরুদ্ধ চশমাটা খুঁজে চোখ মুছলেন। প্রশাসনের কাজ শুধু ফাইল সই করা নয়, মানুষের চোখের জল মোছানো। এই সত্যটা তিনি মর্মে মর্মে অনুভব করলেন। সূর্য ডুবছে। রক্তিম আকাশের নিচে সদর হাসপাতালের সাদা বিল্ডিংটা এখন আর ভয়ের জায়গা নয়, বরং ভরসার এক নতুন ঠিকানা। অনিরুদ্ধ জানেন, যুদ্ধ শেষ হয়নি, কিন্তু প্রথম বড় জয়টা এসেছে।